ভেতরে কি হয় বাইরের কেউ জানে না। রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির, আমলা, মন্ত্রী, আরও উপরের তাদের পরিবারের লোকজনও এখানে ভর্তি থাকে। ডোপ টেস্ট ছাড়াই প্রথমত আমাদেরকে তারা ভর্তি করে নিল। ভিতরে আপনাকে নিয়ে যাওয়া হলো, সেই 24 ঘন্টার সিনারিও কেমন ছিল? এটা 3 স্টার 5 স্টার মানে হোটেলের মতো। সব অভিজাত পরিবারের সন্তান। আপনাদেরকে বলা হলো যে গাঁজাসেবী বা মাদক সেবন করেন, কিন্তু কোনো প্রকার কোনো টেস্ট নাই। এরা অনেক মাফিয়া, এদের সমাজের অনেক এদের শক্তি। টাকার পরিমাণ 2 লক্ষ টাকা। হ্যাঁ, 2 লক্ষ টাকা ক্যাশ। কতদিনের জন্য? 15 দিনের জন্য। টাকা দিলে যে কাউকে তারা তুলে আনতে পারে। কোনো চিকিৎসা হয়নি, কোনো ডাক্তারের প্রেসক্রিপশন নাই, ওষুধ খাবো কেন? সাপের ছোবল কে নেশা করতো একটা সন্তান। 15,000 টাকা করে লাগে প্রতি ছবলে। শিল্পপতি বাবার কোটি কোটি টাকা হাতিয়ে নিতে সন্তান রেখে এসেছে মাদক নিরাময় কেন্দ্রে। ছেলে মাদকাসক্ত, সাপের ছোবল নিয়ে নেশা করে। সেই সন্তানকে সুস্থ করতে রেখে আসা হয়েছে মাদক নিরাময় কেন্দ্রে, কিন্তু তার ভেতরে রয়েছে ভয়ঙ্কর এক কারাগার। সেই কারাগারে সরাসরি দেখে এসেছে আমাদের যুগান্তরের অনুসন্ধানী সেল। সেই ঘটনা কিভাবে উৎপত্তি হলো, কিভাবে এর সন্ধান পাওয়া গেল, এর ভিতরে কারা কারা এখনো বন্দী রয়েছে, সেখানকার জীবন আসলে কেমন, সেই দৃশ্য সরাসরি দেখে এসেছেন আমাদের সহকর্মী তহুর আহমেদ এবং নেসারুল হক খোকন। আমরা সরাসরি জানব এবং এই পুরো অনুসন্ধানী টিমের পেছনে যে কাজ করেছে, তিনি আমাদের যুগান্তরের অনুসন্ধানী সেলের প্রধান এবং একই সাথে তিনি যুগান্তরের যুগ্ম সম্পাদক। BM জাহাঙ্গীর ভাই, আপনার কাছে জানতে চাই, এই যে অনুসন্ধান করেছে, কিভাবে তাদের সন্ধানটা পাওয়া গেল? সেই ক্যাসিং পার্টির কথাই যদি বলি, কিভাবে সন্ধানটা মিলল? আমাদের যুগান্তর অনুসন্ধানী সেলের ইতিপূর্বে ব্যাপক সাড়া জাগানো চাঞ্চল্যকর অনেক রিপোর্ট রয়েছে জাতির স্বার্থে। তো এবার আমার সহকর্মী, আমাদের বিশেষ প্রতিনিধি তহুর আহমেদ, সম্ভবত গত মার্চ মাসের দিকে, যখন ওরা কোনো নতুন আইডিয়া পায়, এমনি তো একটা তো আমরা তাদেরকে আইডিয়া দিই, ধারণা দিই, ওরা যদি ফিল্ডে কাজ করে ওরাও আইডিয়া নিয়ে আসে, বিভিন্ন আইডিয়া নিয়ে আসে। তো আমাকে মার্চ মাসের দিকে একবার শেয়ার করলো যে ভাই, আপনার মাদক নিরাময় কেন্দ্রের বিষয়ে খুবই চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে। কীরকম? বললো যে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করানোর পরে নানান রকম টর্চার করা হয়, মাদকের চিকিৎসার নাম করে নানা বাণিজ্য করা হয় ইত্যাদি। তাই বললাম যে কোনো ফ্ল্যাট নিউজ করবো না, এটা নিয়ে আপনি কাজ শুরু করেন। তো ওকে একটা আমি প্ল্যান দিলাম, তো এইভাবে কাজটা শুরু করা। তারপরে দেখা গেল যে প্রতি সপ্তাহে আমাকে একবার করে ব্রিফ করতো। যেহেতু অনুসন্ধানী সেলের আমরা কাজ করাই, কাজটা করাই হচ্ছে আমরা যে এর জন্য কোনো টাইম ফ্রেম ওইভাবে হয় না। যত নিউজের ঘ্রাণ বেশি, যত আমরা নিউজে চাঞ্চল্যকর ক্লু পাই, তত রিপোর্টারদের আমরা ছেড়ে দিই যে আরও ডিটেলস খবরের পিছনে ডিগিং করা এবং আসল খবরটা বের করে আনা। তো মজার বিষয় হলো 2 মাসের মাথায় যে এমন চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেল, খুব ভয়ঙ্কর, যে আমরা জানতে পারলাম যে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাময় কেন্দ্রে আটকে রাখা হয়েছে। অনেক সেলিব্রিটিও আছে, ইভেন রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির, আমলা, মন্ত্রী, আরও উপরের তাদের পরিবারের লোকজনও এখানে ভর্তি থাকে। তারও অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়ার পরে আমরা একটা প্ল্যান করলাম যে বাইরে থেকে কতটা তথ্য বের করা যায়। তো এই করতে করতে নিউজের অনেকগুলো প্লট বের হলো। আমি বিভিন্ন তাদেরকে নিউজের ভাগ করে ফেললাম যে আমরা একটা বড় ধরনের নিউজ করব, ব্যাপক প্রস্তুতি নিয়ে আলাদা পেজ করব এবং সেখানে আমরা একাধিক রিপোর্ট করব। এবং আমাদের মূল টার্গেট থাকবে যে আমরা সূত্র জানাই লিখব না, একেবারে কিভাবে ভিতরে ঢোকা যায়। এইভাবে ও অনেক কাজ করেছে। কাজ করতে করতে আমরা অনেক তথ্য পেয়েছি। তারপরে আমাদের সর্বশেষ টার্গেট ছিল যে নিরাময় কেন্দ্রের ভিতরে মাদক আসক্ত রোগী সেজে প্রবেশ করা। ওইখানে তো সাধারণত ঢোকার কোনো অপশন না, নেই, কেউ বাইরে থেকে ঢুকতেও পারবে না, বের হতে পারবে না। না, পারবে না। সেই পরিকল্পনা থেকেই আসলে ঢোকার পরিকল্পনা। তো যখন দেখলাম যে আর আমরা যে সমস্ত গুরুত্বপূর্ণ নিউজের ক্লু পেলাম, তারা তো সব ভিআইপি। তারা আবার মিড লেভেলের, আপনার এই মাদক নিরাময় কেন্দ্রের 3 ক্যাটাগরির মাদক নিরাময় কেন্দ্র আছে। একটা হলো একেবারে লোয়ার লেভেলের, মিড লেভেলের, আপার লেভেলের মাদক নিরাময় কেন্দ্রগুলো এরকম যে এরা 3 স্টার 5 স্টার মানে হোটেলের মতো। এখানে যাদের সমাজের কোটিপতি, মানে ধনাঢ্য ব্যক্তিদের পরিবারের লোকজন এখানে থাকে। তো আমরা অনেকগুলো মিড লেভেল
থার্ড লেভেল, উপরের লেভেল, সব লেভেলেরই কিছু তথ্য পেলাম। তো আমরা টার্গেট করলাম, ঠিক আছে আমরা একটা এই 3 স্টার মানের এই মাদক নিরাময় কেন্দ্রে তাদেরকে, তখন একটা হলো যে আমার প্রথমে তো কাজটা করতেছিল আমাদের তহুর আহমেদ, বিশেষ প্রতিনিধি। পরে ওর কাজের নিরাপত্তার স্বার্থে, যেহেতু ভিতরে আমার সাংবাদিককে পাঠাতে হবে এবং সাংবাদিক পরিচয়ে এই তথ্য বের করা সম্ভব না। তো কারণ এরা অনেক মাফিয়া, এদের সমাজের অনেক এদের শক্তি। তো সে কারণে তখন আমরা প্ল্যান করলাম, মিটিং করলাম যে এদেরকে মাদক আসক্ত রোগী সাজাবো। সেইভাবে সাজানোর একটা প্ল্যান করে আমরা অনেক দিন টার্গেট করে কিভাবে লিঙ্ক আপ করা যায়। সাংবাদিক তো হঠাৎ বুঝে গেলে মুশকিল, তো গাঁজা সেবী বানাইলাম যে আমার তহুর আহমেদ টিমে ওসে থাকবে মাদকাসক্ত, সঙ্গে আমার আরেকজন দিব, আমার আর এক কলিগ নাসরুল্লাহ খোকন, এরা দুজনে গাঁজা সেবন করে। প্লটটা করলাম যে আমি একজন বেসরকারি অফিসে চাকরি করি, আমরা 3 জন, আমি ওদের বস। এভাবে আমার ট্রেন আপ হইলাম যে আমরা যখন, কারণ এই ভর্তিটা খুব দ্রুত ব্যাপার, কিন্তু ইচ্ছা করলেই যে কেউ যে ভর্তিতে পারে না, মাদকাসক্ত হইতে হয়। যদিও তাদের দেখলাম তাদের টাকার প্রতি অনেক লোভ, টাকাটাই আসল দিন শেষে, কিন্তু ভর্তি প্রক্রিয়াটা খুব কঠিন। সেখানে জেনুইন অভিভাবক থাকতে হয়, পিতামাতা অথবা স্বামী স্ত্রী, তারা যে সকল তথ্য উপাত্ত কাগজপত্র প্রমাণ করে দিয়ে এবং এর নির্ধারিত ফর্মে সাইন করে দিয়ে আসতে হয়। তো যাই হোক, সব জানার পরে আমরা একটা প্ল্যান করলাম, সেই অনুযায়ী তারা ধরতে পারলো না। ও মাদকাসক্ত গাঁজা সেবনকারী হিসাবে নিজে কয়েকবার কথা বলল, ফিজিক্যালি ফোনে যে বুঝাইলো যে আমি তো ভর্তি হইতে চাই, আমি তো কোনোভাবেই গাঁজা ছাড়তে পারতেছি না, এই 7 দিন 15 দিন ছেড়ে দিই, আবার আমাকে এটা খাইতে মন চায়। তো বললো যে তাহলে আপনাকে ভর্তি হইতে হবে, 3 মাস থাকতে হবে। ও মানে তাকে বিশ্বাস করাইলাম। আমরা যে প্রতিষ্ঠান নিয়ে কাজ করেছি, নিশ্চয়ই আপনি জানেন যে কোন প্রতিষ্ঠানে কাজ করেছি, সেই প্রতিষ্ঠানের কর্মকর্তা একটা মিড লেভেলে ধরে আলাপ করে বোঝানো হলো এবং সে বিশ্বাস করলো যে এই গাঁজা সেবী। ওকে ফাইন। তারপরে আমরা সব প্রক্রিয়া শেষ করে এবার ভর্তি হওয়ার পালা। প্রথম দিন আমি যেহেতু আমার সহকর্মীদের পাঠাবো, আমার ভিতরেও তো অনেক দায়বদ্ধতা আছে। সেখানে যে আমি ওদের একজন অভিভাবক, পেশাগত অভিভাবক, ওদের অফিসের বস, মানে আমরা একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করি, তারা একেবারেই জাস্ট অভিনয়, সিনেমার মতো, কোনোভাবে বুঝতে পারে নাই পুরোপুরি। তখন আমার টাকা দিয়ে ভর্তি করাইলাম এবং তখন আমি বললাম যে তাদের 2 জনের ওয়াইফ আসতে হবে, কঠিন শর্ত। তাই বললাম যে ওয়াইফরা তো আজকে আসতে পারবে না, কালকে আসবে। তা ফিজিক্যালি ওরা কালকে ভর্তি হবে, আর আমি আজকে সব দেখে যাই। সব প্রক্রিয়া শেষ করার পরে যখন টাকাটা দিলাম, তারা খুশি। তখন আমি বললাম, ততক্ষণে কিন্তু সম্পর্কটা খুব বেশ মানে সহজ, ইজি হয়ে গেছে। যিনি এইটার দায়িত্বে আছেন তাকে বললাম যে ভাই আমি তো চলে যাব, আমার একটা আবদার আছে যে ওরা তো এখানে থাকবে, কোথায় থাকবে, কোন রুমে থাকবে, এটা আমি দেখতে চাই। তো আমি না বলি এটা কোনোভাবে দেখা যাবে না, এটা একেবারে নিষিদ্ধ। তখন কি টাকা দিয়ে ফেলেছেন? হ্যাঁ, টাকা দিয়ে ফেলেছি। আমার টার্গেট ছিল যে আমি আগে টাকা দিয়ে ভর্তিটা করাবো, কারণ আমি তারপরে যে আমি এটা বায়না ধরবো 2 লক্ষ, কারণ 2 লক্ষ টাকা। তখন কিন্তু ওরা আর এটা সন্দেহ করতে পারে না। আমি টাকাটা দিয়ে দিলাম, ভর্তি করা ফেললাম। টাকার পরিমাণ 2 লক্ষ টাকা। হ্যাঁ, 2 লক্ষ টাকা ক্যাশ। কত দিনের জন্য? 15 দিনের জন্য। 15 দিনের জন্য 2 লক্ষ টাকা। আরো আছে, শুধু এখানে শেষ না। ওদের যে সমস্ত আমরা দেখলাম যে এর বাইরেও প্রতিদিন অনেক টাকা দিতে হবে। কিন্তু ভিতরে ঢোকার গল্পটা হলো এই যে আমি তখন বললাম যে ভাই আমি চলে যাব, আমার একটু মন খারাপ লাগবে, যে আমার তো খুবই খারাপ লাগবে যে ওরা ভিতরে কেমন আছে, অন্তত আমাকে দেখান যে ওরা কোন রুমে থাকবে, সেই রুমটা কেমন, বাথরুমটা কেমন, পরিবেশটা কেমন, অন্তত এইটুকু দেখান। আমি তো তাদের ওয়াইফরা আসবে, কিন্তু আমি হচ্ছে তাদের ওয়াইফরা কিন্তু আমাকে দায়িত্ব দিয়েছে যে বড় ভাই আপনি যদি বলেন তাহলে আমাদের হাজব্যান্ডদের আমরা থাকতে দিব, সব লাইবিলিটিস আমার। যেহেতু ওরা আমার কলিগ, আমিও চাই যে ওরা মাদকাসক্ত থেকে দূরে সরে আসুক। তো ওরা কনভিন্স হলো, বললো যে ভাই এটা খুব সিক্রেট, আপনি এখন যাবেন, আমার মোবাইল ফোন সব রেখে যান, সব আমার সমস্ত ডিভাইস মুক্ত করলো। আমার ঠিক আছে, নো প্রবলেম। সব রেখে তো আমাকে নিয়ে গেল সিকিউরিটি এবং তার এক কর্মকর্তা, লিফটে চাপ দিল, নিয়ে গেল আপনার 4 তলায়। সেখানে যে দেখি লোহার একটা বিশাল গেট, আমার দেখে তো থমসম অবস্থা, কিন্তু এটা তো কারাগারের মতো, একেবারেই কারাগারের যেরকম বিশাল লোহার দরজা, গেট, সেম সেল, ইয়েস, কারাগারে লকআপের মতো, লকআপ। তো আমি কি বাবা, লিফট থেকে নামলাম, লকআপ, হায় রে বাপ রে বাপ। তো আমি ঢুকে আমি দেখলাম যে এরকম একটা ওপেন স্পেস আছে, ডাইনিং টেবিল, আর চারিদিকে হোটেল রুম দেখলাম। দেখি যে খুবই
বেশিক্ষণ না, আমি 1-2 মিনিট দেখে আমি চলে আসলাম। আবার আমাকে বের করে আবার লকআপে তালা দেওয়াই দিল, এবং ওই লকআপের সামনে সিকিউরিটি আছে, যেমন কারারক্ষী যেমন থাকে, কারারক্ষী ওই রকম। যেহেতু আমার তো আর মানে অনুসন্ধানী সাংবাদিকতার শেষ ধাপে আমরা আছি, আর পিছনে যাবে না, ওই ঝুঁকি নিতেই হবে। তো আমি এসে ওদেরকে আর বেশি ভয় ঠয় আমি দিই নাই, যে এখন বেশি আমি ঠিক আছে, সমস্যা নাই, তোমরা থাকো। ওপরে বলে আমি তোমাকে তো হয়েছি, আমি বললাম ভাই একটা কথা বলি, ওদেরকে ইনজেকশন দিয়ে না, ওরা ভয় পায়। ইনজেকশন দিতে গেলে আমার সাথে ফোন দিবেন। আর একটা রিকোয়েস্ট করি, ওরা যদি কোনো কারণে কথা বলতে চায়, আপনারা 15 দিন রাখেন, আপাতত যে কথা বলতে চায় একটু ফোনটা ধরাই দিবেন। তো বলো ঠিক আছে, দেখা যায় এটা এত দূর 3 দিনের মধ্যে দেখা সাক্ষাৎ করা যাবে না ইত্যাদি। যাই হোক, তো তখন আমি এভাবে রেখে আমি চলে আসলাম। পরের দিন তারা তাদের ওয়াইফকে নিয়ে স্বাক্ষর দিয়ে, ওয়াইফদের অশ্রু সজল নয়নে বিদায় দিয়ে, খুব সিনেমেটিক, মানে তাদের ওয়াইফরা কিন্তু এসেছিল কিন্তু বিচলিত, স্বাভাবিক সাংবাদিকতা। আর ওরা বলছে বাসায় যে আমাদের সাংবাদিকতা জীবনে একটা বিশাল সাকসেস হবে, তোমাদেরকে এটা দিতেই হবে, হ্যাঁ দিতে হবে। সেইটা আমরা রিস্কটা নিলাম, নিয়ে তারপরে তারা রেখে আসলাম। আমরা একটু আমাদের বিশেষ প্রতিনিধি তহুর আহমেদ ভাইয়ের কাছে জানতে চাই, আপনি যখন ভিতরে আপনাকে নিয়ে যাওয়া হলো, সেই 24 ঘন্টার সিনারিও কেমন ছিল? ভিতরে যাওয়ার পর কি পরিস্থিতির মুখোমুখি হলেন আপনি? এই রিপোর্টটা আমরা অনেকদিন থেকেই পরিকল্পনা করেছি, এবং জাহাঙ্গীর ভাইকে বলার পর উনি বলেছেন যে হ্যাঁ ঠিক আছে, এটা আমরা একটা ভালো কাভারেজ দেবো, এবং এটা ইনডেপথ অনুসন্ধান করতে চাই। এটার গুরুত্ব আছে সমাজে, মাদকের যেভাবে বিস্তার ভয়াবহভাবে বাড়ছে, রাষ্ট্রের স্বার্থে, দেশের স্বার্থে আমরা একটা কাজ করব। এটা তো অনেকটা আন্ডার কভার জার্নালিজমের মতো। তো আমরা সেখানে ভর্তি হওয়ার পর অবিশ্বাস্য রকমের অনিয়ম আমি পেয়েছি। ডোপ টেস্ট ছাড়াই প্রথমত আমাদেরকে তারা ভর্তি করে নিল। সব কিছুই কিন্তু তাদের ছিল টাকা কেন্দ্রিক, কত টাকা লাগবে, কত দিনে লাগবে, এরকম ব্যাপার। খাবার দাবারের মান, তারা বলে যে তারা খুবই 3 স্টার মানে, খুবই অভিজাত, কিন্তু ভেতরে অবস্থা অত্যন্ত কিন্তু সাদাসিধে মনে হয়েছে। এবং সেখানে ভিতরে যারা চিকিৎসক বা নার্স, এরকম কোনো চিকিৎসা সরঞ্জাম কিন্তু আমি দেখিনি। আপনারা যে ভর্তি হলেন, 2 লক্ষ টাকা নিয়ে নেওয়া হলো, আপনাদেরকে বলা হলো যে গাঁজা সেবী বা মাদক সেবন করেন, কিন্তু কোনো প্রকার কোনো টেস্ট নাই। আপনারা আসলেই মাদক সেবী কিনা এদের কোনো ধরনের কোনো জাস্টিফাই নাই। টেস্টের কথা যদি বলেন, সেটার একটা অভিজ্ঞতা আমার ভয়াবহ। সেটা খোকন ভাই সকালবেলা, পরদিন আমরা যেদিন ভর্তি হলাম তার পরের দিন, খোকন ভাই তো ঘুমে, তো আমার কিন্তু সারা রাতি ঘুম আসেনি। একটা অজানা আতঙ্ক ছিল যে এখানে অনেক নিরাময় কেন্দ্রের কথা শুনি না, যে পিটিয়ে মেরে ফেলেছে পুলিশ কর্মকর্তাকে, এরকম ঘটনা শুনেছি। এই কারণে আমার সারা রাতি আমি জাগা। সকালবেলা তখন মনে হয় ভোর 5টা বাজে, হুড়মুড় করে আমাদের ঘরে একটা লোক ঢুকে পড়লো। তো আমি বললাম আপনার নাম কি? তো বললো আমার নাম রানা। তো আমার হাত ধরে টানতে শুরু করছে, একটা স্যালাইনের পাইপ নিয়ে হাত ধরে। তো আমি বললাম কী বলে ভাই, আমার হাত ধরে আমার টানতেছেন কেন? তো বলছে আপনার রক্ত নিব। তো সেটা আমি বললাম যে না, রক্ত এভাবে নেওয়ার, এখন আপনি যদি পরীক্ষাও করার জন্য রক্ত নিতে আসেন, ল্যাবে নিতে হবে, তো সেটার একটা তো সিস্টেম আছে, তো এটা কোন ধরনের? তো সে উত্তেজিত হয়ে আমাকে কিছুক্ষণ বকাঝকা করলো। তো সে চলে গেল। আমি কিছুক্ষণ পর খোকন ভাইকে ঘুম থেকে জাগালাম, যে বললাম পরিস্থিতি এই। তো খোকন ভাই রীতিমতো হতবাক, এরকম পরিস্থিতির মধ্যে আমরা দেখেছি আর কি। তো পরীক্ষা নিরীক্ষার কথা যদি বলেন, আমরা সেই অর্থে চিকিৎসার যে প্রোটোকল বা চিকিৎসার যে পদ্ধতি, এরকম কোনো কিছু আমি আসলে দেখিনি। প্রথম 24 ঘন্টা আপনাকে ভর্তি করে নেওয়া হলো, আপনার কাছ থেকে টাকা নেওয়া হলো 2 লক্ষ টাকা, কিন্তু কোনো ধরনের কোনো টেস্ট নাই। কোনো ধরনের টেস্টের সেরকম প্রক্রিয়ার মধ্যে আমাদেরকে নেওয়া হয়নি। এরপরে যা দেখলেন ওইখানে, মানে এই বর্ণনাটা একটু জানতে চাই, কাদেরকে রাখা হয়েছে ওখানে? সেখানে আসলে যাদেরকে পাওয়া গেল বা আমি দেখেছি, বয়সে সবাই কিশোর তরুণের মতো। একজন লোককে পেয়েছিলাম, বয়স্ক লোক, 68-69 বছর বয়স, যে মিস্টার শাহজাহান, শিল্পপতি, ওয়াইটেক্সের মালিক। তার ছেলে তাকে বন্দি করেছে। উনি কিন্তু কোনো ধূমপানও করেন না, অত্যন্ত অসহায় মানুষ। আমার সামনে কিন্তু কান্নাকাটি করেছিলেন যে আমি কিন্তু ছেলের দ্বারা বন্দি, কিন্তু যে আমার কাছে প্রতিকার চাওয়ার তার কিছু নাই, কারণ সে তো জানে যে আমি নিজেও মাদকাসক্ত। আমি যদি সাংবাদিক পরিচয়ে ভর্তি হইতাম ওইখানে, তাহলে হয়তো উনি বলতে পারতেন যে আমাকে মুক্ত করেন, কিন্তু উনি তো জানেন যে আমিও এরকম আসক্ত। এই জন্য আমার কাছে কোনো দাবি ছিল না। কিন্তু ওনার জীবনের স্টোরিটা, করুণ স্টোরিটা কিন্তু আমার সঙ্গে উনি শেয়ার করেছিলেন, যেটা কিনা আমি এই রিপোর্টে লিখেছি। এটা আমরা একটু শুনতে চাই দর্শকদের উদ্দেশ্যে, যারা এটা এখনো করতে পারছেন না। রাতের খাবারের পর বেসিক্যালি যখন লাইট নিভিয়ে দেওয়া হয়, তখন ডাইনিং টেবিলে আমি এই ভদ্রলোককে বসে থাকতে দেখি। তো আমি কাছে যাই, যদিও একজন রোগীর সঙ্গে আরেকজন রোগীর কথা বলার ব্যাপারে তাদের একটা রেস্ট্রিকশন ছিল। তো আমি কাছে যেয়ে বলি যে মানে আপনি এখানে বসা কেন? তো দীর্ঘক্ষণ সময় উনি কথা বলেননি আমার সঙ্গে। তারপর একটা পর্যায়ে আমার প্রশ্নের উত্তরে উনি বললেন যে তিনি কখনো একটা ধূমপান, একটা সিগারেটও কোনো দিন টান দেননি। কিন্তু আমি বললাম তাহলে আপনি এখানে কেন? তো তখন উনি বলেন যে তার ছেলে
তার স্ত্রী মারা যায় 2024 সালে। তো এরপর উনি চেয়েছিলেন যে নিঃসঙ্গতা কাটানোর জন্য একটা লাইফ পার্টনার, কিন্তু তার ছেলেরা সম্পত্তি ভাগাভাগি হয়ে যাবে ভয়ে তাকে তার নতুন করে বিয়ে দিতে রাজি হয়নি। একটা পর্যায়ে তাকে ক্যাচিং পার্টি দিয়ে তুলে নিয়ে আসা হয় আর কি। এরপর থেকে উনি নিরাময় কেন্দ্রে বন্দী। ক্যাচিং পার্টি, এই ক্যাচিং পার্টি আসলে তাদের কাজটা কি? আপনারা তো গেলেন নিজেরা, আচ্ছা, ক্যাচিং ওই পার্টিটা আসলে কি করে? ক্যাচিং পার্টি আসলে একটা সত্যি একটা মজার বিষয় যে নিরাময় কেন্দ্রের লোকজনই, ওরা টেলিফোন করলে, ওদের হটলাইনে ফোন করলে ওদের বাউন্সারের মতো কিছু লোকজন আছে যারা তুলে নিয়ে আসে সাদা পোশাকে। কখনো কোথাও ডিবি পরিচয় দেয়, কখনো র্যাব পরিচয় দেয়, কখনো গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে তারা তুলে নিয়ে আসে। এবং এই তুলে নিয়ে আসার প্রক্রিয়াটা অনেক সময় রোগীর ইচ্ছায় হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে অনিচ্ছায় হয়। এবং এই ক্যাচিং পার্টি যে রোগী তুলে নিয়ে আসে বা মাদকাসক্তদের ধরে আনে বা নিরপরাধ লোককে ধরে নিয়ে আসে, এটার বিনিময়ে তারা টাকা নেয় মিনিমাম 25,000, এর উপরে বাইরে, ঢাকার বাইরে গেলে কিলোমিটার প্রতি তারা টাকা পয়সা নেয়। আমি যদি চাই তাহলে কি যে কাউকে তুলে আনতে পারবো ওদের মাধ্যমে? টাকা দিলে, আমার পর্যবেক্ষণ হচ্ছে টাকা দিলে যে কাউকে তারা তুলে আনতে পারে। এই মুক্তিযোদ্ধা, এই যে ওয়াইটেক্সের মালিক শাহজাহান সাহেবের তো এখানে ভর্তি থাকার কথা না, তাকে তুলে আনার কথা না। আপনারা কত ঘন্টা টোটাল ছিলেন এবং এই সময় কি আপনাদের সাথে কোনো নির্যাতন হয়েছে কিনা? আমাদের সঙ্গে নির্যাতন বা এরকম কোনো কিছু হওয়ার সুযোগ ছিল না, কারণ আরও দীর্ঘ সময় থাকতে পারলে হয়তো নির্যাতনের ব্যাপারটা আমরা বুঝতে পারতাম, হয়তো 6 দিন বা 7 দিন। কিন্তু পেশাগত কাজে সীমাবদ্ধতার কারণে আমরা অত সময় দিতে পারিনি। এই সময় আমরা হয়তো নির্যাতন দেখিনি, কিন্তু এইটা ভিতরে যে বন্দি করে রাখার প্রক্রিয়া, এটা অমানবিক এবং বেআইনি, এবং এটা একটা বিশৃঙ্খল অবস্থা দেখেছি। ধূমপানের কক্ষে যেভাবে ধূমপান করা দেখেছি, ছোট্ট একটা কক্ষের মধ্যে 20-25 জন। এবং মজার ব্যাপার দেখবেন, ওখানে সিগারেট কেনার জন্য কিন্তু আলাদা করে পয়সা দিতে হয়। এটা আপনারা যেমন কারাগারের পিসিতে টাকা জমা দিতে হয় প্রিজনার্সদের, এই দিতে হয়। সব মিলে চিকিৎসা প্রোটোকল, আমি যেমন 24 ঘন্টায় কোনো চিকিৎসককে দেখা পাইনি। আমাকে অজ্ঞাতনামা কোনো ওষুধ, যেমন খোকন ভাইকে অজ্ঞাতনামা কিছু ওষুধ, খোকন ভাই ভালো বলতে পারবে, তো আমি তো ওষুধ খাইনি, কারণ আমাকে কেন ওষুধ খাবো? কোনো চিকিৎসা হয়নি, কোনো ডাক্তারের প্রেসক্রিপশন নাই, আমি ওষুধ খাবো কেন? তো আমি বলছি না, আগামীকালকে আমি ডাক্তারের সঙ্গে আবার কথা বলে তারপর ওষুধ খাবো। কিন্তু খোকন ভাইকে দেওয়া হয়েছিল, খোকন ভাই অতটা বুঝতে পারেননি, উনি ওষুধ খেয়ে ফেলেন। এবং রাতের বেলা কিন্তু ওনার এক ধরনের প্রবলেম হয়েছিল, আমাকে কিন্তু বারবার বলছিলেন। আমরা আপনার প্রতিবেদনে দেখছিলাম যে একটা সাপের ছোবল খেয়ে নেশা করতো একটা সন্তান, তাকে কিভাবে পেল, তাকে কিভাবে রেখে আসা হলো, এবং এই নেশাটা আসলে কেন করতো? এই সাপের ছোবলে নেশার ব্যাপারটা আমি ক্রাইম রিপোর্টার হিসেবে অনেক দিন আগে থেকে জানি। এই ধরনের একটা অপারেশন র্যাব বহু বছর আগে করেছিল। এটা খুবই ভয়ঙ্কর পর্যায়ের একটা নেশা, মাদকাসক্তরা এটা নেয়। প্রচণ্ড মাদকাসক্তের একটা পর্যায়ে যখন অন্য মাদকের নেশা হয় না, তখন অনেকে এটা করে। তো যে ছেলেটা এই কথাটা বলছে, যে নারায়ণগঞ্জ থেকে আসা একটা ছেলে, ইন্টারমিডিয়েটে পড়ে রসুলপুর কলেজের, তো সে যখন এই কথাটা বললো, আমি নিজেকে খুব অবাক মনে হচ্ছিল যে এইটুকু ছেলে, সে কিনা সাপের বিষে। তো আমি তাকে বললাম, তোমার বাবা কী করে? সে বললো, আমার বাবা ব্যবসায়ী, ওইখানে শিল্পপতি আর কি, ছোটোখাটো। তো সে বেসিক্যালি সে ইয়াবায় আসক্ত, এবং আসক্তির একটা পর্যায়ে সে সাপে। যখন জিজ্ঞাসা করলাম সাপের ছোবলটা কোথায়, বললো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। তো এই ছোবল নিতে টিএসসি এলাকায়, হ্যাঁ, সেখানে একটা গোপন আস্তানা আছে মাদকাসক্তদের। তো কত বললো, 15,000 টাকা করে লাগে প্রতি ছোবলে। তো আমি বললাম যে তুমি ছোবল নিয়ে সুস্থ থাকতে পারো? তখন সে হাসে, বলল যে একবার প্রথম যেবার সে ছোবল নেয়, তখন তার আইসিইউতে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, এবং সে 3 দিন সে অচেতন ছিল। তো আমি বললাম যে তোমার মৃত্যু ভয় আসে নাই? তো বলছে ওটাই তো নেশার পার্ট। মাদকাসক্তিটা কোথায় গেছে আসলে অনুভব করা কঠিন। এই নিরাময় কেন্দ্রে গেলে আমি আইসিইউতে যাব, আমি 3 দিন অজ্ঞান অবস্থায় থাকবো, এটাই আমার নেশা। এবং এটার জন্য আমি যতদূর জানি যে জিহ্বাতে নিতে হয় এটা। এরপরে সেই সাপের পরিণতি কি হয়? এটা আসলে আমার জানা নাই যে সাপের পরিণতি কি হয়, বা মাদকাসক্তকে ছোবল দেওয়ার পর সাপই উল্টো মারা যায় কিনা, এটা হয়তো জানতে হবে। এটা একটা বিষয়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সিনিয়র রিপোর্টার নিসারুল হক খোকন ভাই। খোকন ভাই, আপনার অভিজ্ঞতাটা জানতে চাই। আপনি ওষুধ খেয়ে ফেলেছিলেন, এরপরে আপনার প্রতিক্রিয়াটা ভিতরে কি হলো, কি মনে হচ্ছিল, ফিলিংসটা তখন? আসলে আমরা গুলশানের যে মাদক নিরাময় কেন্দ্রে গিয়েছিলাম, অভিজাত এলাকায়, হ্যাঁ, সেই মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, ওটা আসলে একটা আবাসিক হোটেল ছিল, খুব সম্ভবত 3 স্টার হোটেল ছিল সেটা। এই হোটেলটাকে আমরা মাদক নিরাময় কেন্দ্র বানানো হয়েছে। যে আমাদেরকে যখন ভর্তি করানোর জন্য নেওয়া হলো, তো ভর্তির পরে আমাদেরকে ইয়াতে নেওয়া হলো, যে রুমে, সম্ভবত 4 তলায়
সেখানে যাওয়ার পরে এটা রান্নাঘরের মতো একটা রুমের মধ্যে নেওয়া হয়েছে। সেখানে দেখলাম যে খুব ডিসপেন্সারির মতো একটা বয় বসা ব্রাদার উনি। যাওয়ার পরে আমাদের প্রেশার মাপলেন, ব্লাড সুগার নিলেন, হ্যাঁ, তারপর নানান ধরনের পরীক্ষা উনি করলেন। করে উনি ওই যে ওষুধ দিয়ে দিলেন আমাদেরকে, ইনস্ট্যান্ট ওষুধ দিয়ে দিয়েছেন, যেটা আবার খাইতে বাধ্য করা হলো। আমি বিশ্বাসযোগ্যতার জন্য আমাকে এটা খাইতে দিয়েছি। উনি উনি তৌর সাহেব এটা আর খান নাই, কিন্তু আমি খাই ফেলেছি। এরপরে প্রতিক্রিয়া কি হলো? দুইটা ওষুধ আমি খাই ফেলেছি। খাইয়া ধরো আমার রুমে গেলাম। রুমে প্রায় ঘন্টাখানেক পরে আমার শরীরের মধ্যে একটু প্রতিক্রিয়া আমি লক্ষ্য করলাম, ঝিমঝিম ভাব, মাথা একটু ঘুরতেছে। তো ঘুরতেছে, কিন্তু আমি আর ও তহুর সাহেব আমি তো কথা বলতেছি। এই কথা বলতে বলতে রাত 12টার মতো হয়ে গেছে। পরে আমাদেরকে খাবার দিলে নাই না, রাতের খাবার। সেইখানে যে এটা অভিজাত একটা মাদক নিরাময় কেন্দ্র, সেখানে খাবারের যে পরিমাণ ছিল, খাবারের যে আইটেম ছিল, সেটা মনে হয়েছে খুবই নিম্নমানের। কি খাবার দিয়েছিল? এটা মাছের একটা টুকরো, সাদা ভাত, অনেকগুলো ভাত ছিল, কিন্তু তো একটা মাছের টুকরো ছিল আর একটা ডাইল, পাত্তা ডাইল। তো যাই হোক, রাতে তো অনেক খিদাও ছিল। আমি পুরো ভাতই খাইছি, পুরোটা ভাতই খাইছি। তো তোর অর্ধেক খাইতে পারছি, আমি আর পুরোটা খাইতে পারি নাই। এরকমভাবে রাত্রে 12টা-1টা পর্যন্ত আমরা সজাগ। আর আমি বেসিক্যালি ওই ওষুধের ইয়াতেই আমি ঘুমাই পড়ছি রাত্রিবেলা। সকালে উনি যখন বলছিলেন যে ব্লাড নিতে আসতেছে, ব্লাড নিতে আসছে, সে ভদ্রলোক ওই রুম লক করতে দেয় না, ওরা আবার রুম লক করতে দেয় না। উনি আবার বলে গেছে যে আপনারা রুম লক করবেন না, রুম খোলাই থাকবে, আপনারা লাইট অফ করে ঘুমাই পড়েন, বেশিক্ষণ কথা বলা যাবে না, লাইট ভিতরের লাইট তারা রাখে না, বাইরে থেকে এটা আবার অবজার্ভ করে। আমার কাছে যেটা মনে হয়েছে, মাদক নিরাময় কেন্দ্রে আসলে কতজন লোক এই মাদক ছাড়তে পারছে, এটা আমার কাছে খুবই সন্দেহ। কারণ যে পরিবেশ, এই পরিবেশে মাদক ছাড়ার কোনো সুযোগই নাই। যেখানে আপনার প্রতিটা 3 বেলা যে সিগারেটের যে প্রতিযোগিতা চলে, সেই সিগারেটের প্রতিযোগিতাই তো এখানে একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়। ইউ ক্যান্ট ইমাজিন, আপনি না গেলে আপনি বুঝতে পারবেন না। আরেকটা জিনিস হচ্ছে, সব অভিজাত পরিবারের সন্তানরা এখানে, সব অভিজাত পরিবারের সন্তান, এরা সবাই ইংরেজিতে কথা বলতেছে একে অন্যের সাথে, হ্যাঁ, অনর্গল ইংরেজিতে কথা বলতে পারতেছে, কিন্তু তারা মাদকসেবী। এক একটা প্রিন্সের মতো একটা ছেলে। পরিবার বা বাবা মা হয়তোবা চিন্তা করেছে তার ছেলে আসক্তি হয়ে গিয়েছে, তারা হয়তোবা নিম্নমানে রাখতে পারবে না, হয়তোবা তারা একটা ভালো 3 স্টার 5 স্টার মানের যেসব মাদক নিরাময় কেন্দ্র রয়েছে সেখানে রেখে আসলে আমার ছেলে ভালো হয়ে যাবে, ভালো পরিবেশে। কিন্তু ভেতরে যে পরিবেশ, সেটা তো হয়তোবা আপনাদের মতো দেখে আসার সৌভাগ্য হয়নি। আমরা একটু জানবো, আমাদের কিন্তু একটা কৌতূহল আছে যে আপনারা বের হলেন কিভাবে। আসলে 15 দিনের একটা টার্গেট নিয়ে যাওয়ার পরে আমি যাচ্ছি, আমাদের যেই জাহাঙ্গীর ভাই, আপনি একটু বলবেন যে তাদেরকে কিভাবে বের করে নিয়ে আসলেন, সেই 2 লাখ টাকারই বা কি হলো, এই রিস্কি মিশনটা কেমন ছিল? এটা অধীর আগ্রহ। রিস্কি মিশনটা আসলে হয় কি, সাংবাদিকতা তো আপনি জানেন যে যত রিস্ক তত আপনার সাকসেস হিস্টোরি, তত চাঞ্চল্যকর হিস্টোরি, সেটা মাথায় ছিল। তো একটা জিনিস ভাবছিলাম যে এটা কিছুই করতে পারবে, কারণ আমরা তো প্রশাসনের সব কিছু আমরা হ্যান্ডেল করি আর কি। তো তারপরও আমরা কিছু সেফটি ক্লজ ঠিক করে ফেলেছিলাম। যেমন আমি এইখানেই বসে মিটিং করে আমরা ওদেরকে একটা কোড শিখিয়ে দিয়েছিলাম যে যখন ফোন করবে, প্রথম ফোন করেই যদি মনে করে যে ভিতরে খুব বিপদ, তাহলে প্রথম ফোন করে বলবে ভাইকে আসতে বলে। এই ভাইকে আসতে বলে একটা কোড শিখাই দিয়েছিলাম। এই ভাইকে আসতে বলে কথাটা আমাকে বললেও যা বুঝবো, তহুর এবং খোকনের ওয়াইফকে বললেও একই কথা। ভাইকে আসতে বলেন মানে হচ্ছে যে আমরা ডেঞ্জার জোনে আমরা এখন লোক পাঠাবো। আমরা এমন একটা সিস্টেম করেছিলাম যে যদি এই রিপোর্ট পাবলিশ না করা পর্যন্ত তাদেরকে রেস্কিউ ঠিক করব, কিন্তু বুঝতে দিব না যে আমরা সাংবাদিক। সেটার জন্য আরেকটা আন্ডার কাভার করতে হলো। যেই রেস্কিউ টিম আমরা ঠিক করেছিলাম তাকে নিয়ে, তাদেরকে নিয়ে আমি এখানে মিটিং করেছি। আমি প্রশাসনের সেই রেস্কিউ টিম নিয়ে এখানে মিটিং করেছি। তো উনি আমাকে এনশিওর করছে, ঠিক আছে, সব ব্লু প্রিন্টটাই পুরো নীল নকশা, মেটিকুলাস ডিজাইন, যেটা আমরা এখন খুব প্রচলিত শব্দ, সেটা করা হয়েছিল। যে যখনই উনি খবর দিব, উনি যে সেই অফিসে যে তাদেরকে রেস্কিউ করবে, কারণ তারা সেই অথরিটি ছিল। যেই
তার রেস্কিউ করবে তার ওই অফিসে যে রেস্কিউ করা অথরিটি আছে। তো ঠিক উদ্ধার ঠিক না, উনি যে জাস্ট জানে না, যে বললো যে এখানে কি এই নামে রুগী আছে, কে আছে, ওনাদের ফাইল নিয়ে আসেন, নিয়ে আসলো, ওনাদেরকে এখনই আমার সামনে নিয়ে আসেন, আনছে, বললো ওনাদের রিলিজ করে দেন। উনি একটা পয়েন্ট জানতো, দুর্বল পয়েন্ট, সেটাই ছিল একটা পয়েন্ট, যে ওনারা কি মাদকাসক্ত? হ্যাঁ, ওনারা গাঁজা সেবী। কোনো টেস্ট করেছেন কেন? না। তো টেস্ট ছাড়া কেন রাখলেন? এই সব আমাদের প্রিভিয়াস প্ল্যান। আমরা ততক্ষণে বুঝে গিয়েছিলাম যে ওরা টাকাটাই ওদের কাছে মুখ্য। হ্যাঁ, ওরা বুঝতে চায় যে টাকাওয়ালা পার্টি কিনা আর সে সেফ কিনা, এটাতে বুঝতে চায় যে ক্লায়েন্ট টাকাওয়ালা কিনা আর তারা সেফ কিনা। তারা দেখছে টাকাওয়ালা সেফ, ভর্তি করে নিয়েছে, তারা আর মাদক টেস্ট করাতে যায় নাই। তো আমাদের যে রেস্কিউ টিমের কর্মকর্তা ছিলেন, তিনি সরকারের পদস্থ কর্মকর্তা, তিনি যে বললো তাহলে যেহেতু আপনার টেস্ট করেন নাই, যে এখানে তো যে মাদকাসক্ত না তাকে তো আপনার ভর্তি করে রাখার 1 সেকেন্ড রাইট নাই, এবং সেই কর্মকর্তা হলো পাওয়ারফুল, তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে, তাদের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিতে পারে। আমরা রেস্কিউ টিম এভাবে নিয়েছিলাম, অন্য কোনো লোকজন না। তো সে ভদ্রলোক আবার যেটা করলো, প্রি প্ল্যান অনুযায়ী তাদেরকে আবার আলাদা রুমে ডেকে নিয়ে গেল, যে কোনো সমস্যা হয়েছে কিনা জানার পরে। এরপরে সেইভাবে উনি তাদেরকে বের করে এক্ষুনি এদের রিলিজ করে দেন। তো মোটামুটি আমরা যে প্ল্যান করেছিলাম সেই প্ল্যানটা পুরোপুরি সাকসেস হয়েছিল। স্টিল নাও যে এই যে আজকে যে পত্রিকা ছাপা হয়েছে, আপনি খবর দেখেছেন, এটা ছাপা হওয়ার আগ পর্যন্ত কিন্তু তারা জানতে পারে নাই কিন্তু যে আমরা সাংবাদিক এবং আমরা এই কাজ করেছি। এই পর্যন্ত কিন্তু আমরা সিল করে রাখতে পেরেছি। এই রিপোর্টটা প্রকাশের মধ্য দিয়ে হয়তো বা প্রশাসন নজরদারিতে নিয়ে আসবে এবং তারা তাদেরও টনক নড়বে। আমাদের 2টা পয়েন্ট বাকি রয়েছে যে পত্রিকায় যেটি ছাপা হয়েছে সেটি নিয়ে একটু কথা বলতে চাই। একজন এমপি, কুমিল্লার একজন সাবেক এমপি, তার সন্তানকেও রাখা হয়েছিল। এই ধরনের চাঞ্চল্যকর তথ্য আপনারা পেয়েছেন। এখানে যেহেতু আমরা মাদকাসক্ত সেজে এখানে ভর্তি ছিলাম, তো এই কারণে একই জায়গার মধ্যে কথা বলার, অন্যান্য যারা ভর্তি ছিল তাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়। তো ওই ছেলেটাকে আমি কিছুটা আমার অস্বাভাবিক, অ্যাবনর্মাল মনে হয়েছিল। তো তাকে আমি জিজ্ঞাসা করলাম, পরিচয় জিজ্ঞাসা করলাম। তো সে একটা বেসরকারি টেলিভিশনের প্রশাসনিক কর্মকর্তা, HR অ্যাডমিনে চাকরি করে। তো আমরা সংবাদ মাধ্যমের মানুষ, এ কারণে আমাদের আগ্রহ হয় তার পরিচয়টা জানতে। তো সে বলে যে তার বাবা সাবেক একজন সংসদ সদস্য, এবং নাম আমরা জানি কিন্তু নাম বলতে পারছি না, কুমিল্লা এলাকায় তার নির্বাচনী এলাকা। তো আমি জিজ্ঞাসা করলাম যে মানে আপনার মাদকাসক্তি? তো বললো যে আমি তরল গাঁজা সেবন করি। ভেপের মধ্যে নানান প্রকৃতির মাদকাসক্তির রোগী কিন্তু এখানে আমি দেখেছি। তো তরল গাঁজা সে ভেপের মধ্যে ঢুকিয়ে সে সেবন করে, এবং তার আসক্তি কিন্তু চরম পর্যায়ে। তার কথা ঠিকমতো বের হয়ে আসে না, এবং সে আস্তে আস্তে হাঁটে, ইমব্যালেন্স হয়ে গেছে। দিবাহারণের স্টোরি কিন্তু আমরা এখানে পেয়েছি যে আদম ও তমিজু হক, যে মিস্টার কুকি, এই হক গ্রুপের মালিক, এই তমিজু হক কিন্তু আমরা দেখেছি তাকে ডিবি ধরে নিয়ে আসছে, কিন্তু আমরা এটা জানতাম না কিন্তু এতদিন যে তাকে কিন্তু নিরাময় কেন্দ্রে ভর্তি রাখা হয়েছিল, এবং এটা ডিবি হারুন এবং টাকার বিনিময়ে, এবং তমিজি হককে ভর্তির বিনিময়ে, সেখানে আটকে রাখার বিনিময়ে ওই সংশ্লিষ্ট নিরাময় কেন্দ্র কিন্তু মোটা অঙ্কের সার্ভিস চার্জও কিন্তু নিয়েছিল। যে ভবনটাতে রাখা হয়েছিল এই বিকন পয়েন্ট মাদক নিরাময় কেন্দ্র, এখানকার এই দৃশ্যটা কি বাইরের প্রশাসন এখন পর্যন্ত জানে কিনা, বা এই সিচুয়েশনটা প্রশাসনের সাথে কি আপনারা কথা বলেছেন কিনা? বিকন পয়েন্ট খালি না, আমার কাছে যেটা মনে হয়েছে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের ভেতরে কি হয়, যেটা কিনা আমরা রিপোর্টের মধ্যে লিখেছি যে ভেতরে কি হয় বাইরের কেউ জানে না। কেউ হয়তো জানে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের লোকজন হয়তো কিছু জানে, বা প্রশাসনের লোকজন কেউ জানতে পারে, কিন্তু সেটা এই সেক্টরটা কিন্তু এখনো অন্ধকারে। এটা যে একটা ভয়ঙ্কর গোপন কারাগারের মতো, এটা কিন্তু সমাজের মূলধারার মানুষ জানে বলে আমার কাছে মনে হয়নি কখনো। এবং পাড়া মহল্লায় ঢাকায় 194টার বেশি নিরাময় কেন্দ্র লাইসেন্সপ্রাপ্ত, এবং সারা দেশে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান 500-র বেশি, লাইসেন্স ছাড়াও আরও অনেক প্রতিষ্ঠান আছে। তো ভেতরের পরিবেশ বাইরের জানার। আর প্রশাসনের কথা যদি বলেন, আমরা আজকে সরকারের উচ্চ পর্যায়ে কথা বলেছি, ওনারা বলেছেন যথারীতি তদন্ত করলে ব্যবস্থা নেবেন আর কি, যদি কোনো পাওয়া যায় কিছু। দর্শক, আমরা জানছিলাম যে আলোচিত যে রিপোর্টটি আজকে প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্তরের পত্রিকায়, সেখানে আমরা দেখছিলাম যে কিভাবে একজন ধনাঢ্য যে ব্যক্তি তার সন্তান সম্পদের লোভে
তাকে এই রকম একটি ভয়ঙ্কর অন্ধকার কারাগারে রেখে গিয়েছে। সন্তান সাপের ছোবল নিয়ে যে নেশা করে সেই সন্তানকে রেখে গিয়েছে একজন কোটিপতি বাবা। একই সাথে কিন্তু যার দিনে লাখ টাকা খরচ ছিল মাসে, এই ধরনের সন্তানকেও রেখে যেতে হয়েছে। একই সাথে সাবেক সংসদ সদস্য তার সন্তানকেও এরকম জায়গায় রেখে দেওয়া হয়েছে। কিন্তু ভেতরে গিয়ে যুগান্তরের অনুসন্ধানী টিম যা দেখতে পেয়েছে তার রীতিমতো লোমহর্ষক। সেই দৃশ্যই আপনাদেরকে শোনাচ্ছিলাম দর্শক।